Dear students, welcome to my next class about dividend policy. আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো, ঘরে রয়েছো। আমি গত ক্লাসে তোমাদেরকে ডিভিডেন্ড পলিসি সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দিয়েছিলাম। আজকে তার পরবর্তী স্টেপে আমি যাব। তো আমি একটু গত ক্লাসে একটু রিভিউ তোমাদের করে দিই। আমি গত ক্লাসে পড়েছিলাম তিনটি কোম্পানি রয়েছে। একটা হলো গ্রোয়িং কোম্পানি, দ্যাট ইজ আর গ্রেটার দেন কে। নর্মাল গ্রোয়িং কোম্পানি R equal K, and declining company R less than K. এই তিনটি কোম্পানি আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আমরা বলেছিলাম যে কোম্পানি যখন বাজারে শেয়ারের লভ্যাংশ ঘোষণা করে তখন শেয়ার মূল্যের উপরে তার একটা প্রভাব পড়ে। সেই প্রভাবটি কী এবং কীভাবে এই প্রভাবগুলো পড়ে সেগুলো আজকে তোমাদেরকে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রভাবগুলো পড়ে সাধারণত কোম্পানির নেচারের উপরে। আমরা গত ক্লাসে বলছি যে যদি গ্রোয়িং কোম্পানি হয় সেখানে যদি লভ্যাংশ 0% হয় বা ডিপি রেশিও 0% হয় তাহলে কোম্পানির বাজারে শেয়ারের মূল্য সবচাইতে বেশি হয়, ম্যাক্সিমাম প্রাইস পার শেয়ার হয়। এই জন্য এই কোম্পানির অপটিমাম ডিপি রেশিও ছিল, বলা হয়েছিল 0%। এবং নর্মাল গ্রোয়িংয়ের ক্ষেত্রে বলা হয়েছে যে এখানে লভ্যাংশ যে অনুপাতে দেওয়া হোক না কেন সেটা বেশি বা কম, ইট ডাজন্ট ম্যাটার। এখানে শেয়ারের মূল্য ডিভিডেন্ড বা শেয়ার লভ্যাংশ দ্বারা কোনোভাবেই প্রভাবিত হয় না। এবং যেটা ডিক্লাইনিং কোম্পানি সেক্ষেত্রে বলা হয়েছিল যে এখানে লভ্যাংশ বেশি দিলে শেয়ারের মূল্য বাড়ে এবং কম দিলে কমে যায়। সেই কারণে ডিক্লাইনিং কোম্পানির অপটিমাম ডিপি রেশিও ছিল 100%। আর নর্মাল গ্রোয়িংয়ের ক্ষেত্রে কোনো অপটিমাম ডিপি রেশিও ছিল না, এই বলা হয়েছে। এখন আমরা আজকে দেখব যে গ্রোয়িং কোম্পানিতে লভ্যাংশ বেশি দিলে দাম কমে যায় এবং কম দিলে দাম বেড়ে যায়। এর কারণটা কি তোমাদেরকে আমি একটু বলে রাখি যে সাধারণত বাজারের শেয়ারের মূল্যের যে ওঠানামা স্টক মার্কেটে অনেকটাই সাইকোলজিক্যাল। এটা থিওরিটিক্যালের চেয়ে বেশি কাজ করে সাইকোলজিক্যাল ইফেক্টটা। আমরা দেখি যে যদি গ্রোয়িং কোম্পানি হয় তাহলে সেক্ষেত্রে ডিভিডেন্ড কম দেয়। কম দেওয়ার অর্থ কি? আয় করেছে যা হোক, কিন্তু লভ্যাংশ কম দেওয়া হচ্ছে। গ্রোয়িং মানে কি? গ্রোয়িং মানে হচ্ছে প্রবৃদ্ধিশীল কোম্পানি, অর্থাৎ এই কোম্পানির অবস্থা ক্রমশই ভালোর দিকে, অর্থাৎ এটা গ্রোয়িং আপার লেভেলের দিকে যাচ্ছে, সবসময় ঊর্ধ্বমুখী। এই অবস্থায় যদি একটা কোম্পানি লভ্যাংশ কম ঘোষণা করে, অর্থাৎ ডিপি রেশিও কম দেয়, তার অর্থ হচ্ছে যে এই কোম্পানিটি তার আয়ের একটা বড় অংশ রিটেইন করছে, মানে সংরক্ষণ করছে ভবিষ্যতের প্রয়োজনে, অর্থাৎ রিইনভেস্টমেন্টের জন্য। এই খবরটা যখন বাজারে বা স্টক মার্কেটে ছড়িয়ে পড়ে তখন শেয়ার হোল্ডারদের মধ্যে একটা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। যাদের শেয়ার আছে তারা মনে করে যে এই কোম্পানিটি সামনে বা আগামীতে একটা বড় কোনো নিউ প্রজেক্ট হাতে নিতে যাচ্ছে। এটা কোম্পানির জন্য এবং শেয়ার হোল্ডারদের জন্য একটা গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট্যান্ট একটা বিষয়। সেই ক্ষেত্রে শেয়ার হোল্ডাররা যারা এই কোম্পানির শেয়ার হোল্ড করছে তারা এই কোম্পানির শেয়ারগুলো আর বাজারে সেল করতে চায় না। তারা আশা করে যে এতদিন পর্যন্ত শেয়ারগুলো ধরে রাখলাম, যখন কোম্পানির নতুন কোনো প্রজেক্ট হাতে নিতে যাচ্ছে সেই সময় শেয়ারগুলো ছেড়ে দেবো। এই কারণে তারা আর এই কোম্পানির শেয়ার বাজারে বিক্রয় করতে চায় না। আবার অন্যদিকে যাদের এই কোম্পানির শেয়ার হাতে নেই তারা মনে করে যে আমরা এই সময় গ্রোয়িং কোম্পানি যেটি তার কিছু শেয়ার কিনে নিই, কারণ এরা ভবিষ্যতে বড় অঙ্কের কোনো প্রফিট বা লভ্যাংশ ঘোষণা করতে পারে। সেই কারণে বাজারে যাদের শেয়ার আছে তারা সেল করতে চায় না, আর যাদের শেয়ার নাই তারা আবার শেয়ারগুলো কিনতে চায়। এই যে ডিমান্ড এবং সাপ্লাইয়ের একটা সমস্যা হয় বা ঘাটতি দেখা যায়, অর্থাৎ ডিমান্ড বেড়ে যায়, বাজারে শেয়ারের সাপ্লাই বা সরবরাহ থাকে না, যার কারণে শেয়ারের দাম আরও হু হু করে বেড়ে যায়। এই জন্যই বলা হচ্ছে যে গ্রোয়িং কোম্পানির ক্ষেত্রে লভ্যাংশ যত কম দেয় বাজারের শেয়ার মূল্য তত বেড়ে যায়। আবার অন দ্য আদার হ্যান্ড, যদি কোনো কোম্পানি গ্রোয়িং হয়, যদি লভ্যাংশ বেশি দেয় তখন সবাই ভাবে যে এই কোম্পানি তো লভ্যাংশ বেশি দিয়ে দিচ্ছে, কাজে এদের কোনো ফিউচার প্ল্যান বা রিইনভেস্টমেন্টের কোনো প্ল্যান প্রোগ্রাম হাতে নেই। কাজেই লভ্যাংশ নেওয়ার পরে এরা ভাবে যে শেয়ারগুলো ছেড়ে দিই। অন্যদিকে যাদের এই কোম্পানির শেয়ার নেই তারা আবার মনে করে
যে আপাতত এই কোম্পানির শেয়ার না কিনলেও চলবে। এই কারণে বাজারে ডিমান্ড এবং সাপ্লাইয়ের একটা স্বাভাবিক পরিস্থিতি বা নর্মাল সিচুয়েশন লক্ষ্য করা যায়, যার কারণে শেয়ারের লভ্যাংশ যখন বেশি দেয় তখন শেয়ারের দামটা কমে যায়। এবার আসছি নর্মাল গ্রোয়িং কোম্পানির ক্ষেত্রে। নর্মাল গ্রোয়িং কোম্পানির ক্ষেত্রে আমরা বলছিলাম যে এখানে লভ্যাংশ শেয়ারের বাজার মূল্যকে কোনোভাবেই প্রভাবিত করে না। নর্মাল মিনস কি আমরা মনে করি? নর্মাল মানে একটা স্বাভাবিক অবস্থা, অর্থাৎ এই কোম্পানির একটা সিচুয়েশন এরকম যে এরা সবসময় একটা স্বাভাবিক অবস্থায় আছে, ওঠানামা নাই, অর্থাৎ ভালো হচ্ছে না অবস্থা এবং খারাপও হচ্ছে না, যার কারণে এই কোম্পানির লভ্যাংশ বেশি দিলেও কারো মনে কোনো প্রতিক্রিয়ার সৃষ্টি হয় না, আবার কম দিলেও কোনো যায় আসে না, না দিলেও কিছু মনে করবে। এই যে একটা সাইকোলজিক্যাল ব্যাপার, এই কারণে নর্মাল গ্রোয়িং কোম্পানির ক্ষেত্রে শেয়ারের লভ্যাংশ দেয়া না দেওয়ার উপরে বাজারে শেয়ার মূল্যের কোনো প্রভাব পড়ে না। এবার আসি ডিক্লাইনিং কোম্পানির ক্ষেত্রে। আমরা জানি ডিক্লাইনিং কোম্পানি হলো যেটা আয় বেশি ব্যয় যেটা আয় কম ব্যয় বেশি, অর্থাৎ নিম্নমুখী। গ্রাফিক্যালি দেখলে আমরা এরকম দেখতে পাই। তো ডিক্লাইনিং কোম্পানি বলতে কি বোঝায়? এদের অবস্থা পতনশীল, অর্থাৎ দিন দিন অবস্থা খারাপের দিকে যাচ্ছে। তো যখন এই কোম্পানি কোনো বছর লভ্যাংশ বেশি ডিক্লেয়ার করে বা ডিপি রেশিও বেশি হয়, তখন জনগণ বা শেয়ার হোল্ডাররা মনে করে যে এই কোম্পানিটার অবস্থা এখন হয়তো ভালোর দিকে যাচ্ছে। এই মনে করে যাদের এই কোম্পানির শেয়ার আছে তারা চিন্তা করে মানসিকভাবে বা সাইকোলজিক্যাল একটা ইফেক্ট হয় তাদের মধ্যে, যে এতদিন এই কোম্পানির শেয়ারগুলো হোল্ড করে রাখলাম টাকা ইনভেস্ট করার পরে, এখন যখন কোম্পানির লভ্যাংশ বেশি দিল, অর্থাৎ যখন কোম্পানির অবস্থা ভালোর দিকে, সেই সময় শেয়ারগুলো ছেড়ে দেবো না। এই জন্য তারা মনে করে কি, যাদের শেয়ার আছে তারা ভাবে যে আপাতত এই কোম্পানির শেয়ারগুলো আর ছাড়া উচিত হবে না বা ঠিক হবে না, রেখে দিই ভবিষ্যতের প্রয়োজনে। এই মনে করে তারা শেয়ারগুলো ছাড়তে চায় না। আবার যাদের এই কোম্পানির শেয়ার নাই তারা মনে করে যে ডিক্লাইনিং কোম্পানিটি হয়তো এবার ভালোর দিকে যাচ্ছে, এই কারণে এই কোম্পানির শেয়ার ক্রয় করার জন্য শেয়ার হোল্ডাররা বা বিনিয়োগকারীরা আকৃষ্ট হয়। তখন দেখা যায় আবার বাজারে ক্রেতা বেড়ে যায় এবং বিক্রেতার সংকট দেখা দেয়। ঠিক আবার একইভাবে আমরা লিটারেলি বলতে পারি যে ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে একটা অসামঞ্জস্য পরিলক্ষিত হয়, অর্থাৎ বাজারে শেয়ারের ডিমান্ড বেড়ে যায় এবং সাপ্লাই কমে যায়, যার ফলে লভ্যাংশ বেশি দিলেই দাম বাড়ে, আবার কম দিলে কমে যায়। এই মোটামুটি হচ্ছে আমাদের গ্রোয়িং, নর্মাল গ্রোয়িং এবং ডিক্লাইনিং কোম্পানির শেয়ারের মূল্যের উপরে লভ্যাংশ বা ডিপি রেশিওর একটা প্রভাব। তো আমি আশা করি এই সম্পর্কে তোমাদের একটা বিস্তারিত ধারণা হয়েছে। এখন আমি আরেকটু সামনে অগ্রসর হচ্ছি, যেটা হলো গত ক্লাসে আমি বলেছিলাম যে ডিভিশন পলিসিতে 3টি মডেল রয়েছে, একটি ওয়াল্টার, একটি হচ্ছে গর্ডন এবং একটি হলো এমএম মডেল। ওয়াল্টার মডেল, গর্ডন মডেল এবং এমএম মডেল। এমএম মিলস মডিগ্লিয়ানি অ্যান্ড মিলার্স মডেল। এই 3 মডেল অনুসারে আমাদেরকে ম্যাথ করতে হবে নেক্সটে। তো আমি আজকে তোমাদেরকে ওয়াল্টার মডেল দেখাচ্ছি। ওয়াল্টার মডেল দিয়ে আমরা কী বের করব? আমরা এখানে বাজারে মার্কেট প্রাইস পার শেয়ার বের করব, অর্থাৎ মার্কেট প্রাইস পার শেয়ারকে পি দিয়ে প্রকাশ করা হয়। পি ইকুয়াল টু ডি প্লাস আর বাই কে ই মাইনাস ডি ডিভাইড বাই কে। এখানে আমরা একটু ব্যাখ্যা করি। পি ফর মার্কেট প্রাইস পার শেয়ার, ডি ফর ডিভিডেন্ড পার শেয়ার, আর ফর ইন্টারনাল রেট অফ রিটার্ন, কে ফর কস্ট অফ ক্যাপিটাল। তো এখানে এই সূত্র দিয়ে বা ফর্মুলা দিয়ে আমরা বাজারে শেয়ার প্রতি বাজার মূল্য বের করতে পারবো। তো আমরা একটা ম্যাথ করি, সিম্পলি একটা ম্যাথ দেখে সলিউশন করে আমরা এটা সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমি এখন তোমাদেরকে একটি হাইপোথেটিক্যাল ম্যাথ সলিউশন করে দেখাচ্ছি। আমরা দেখি যদি এরকম হয় প্রবলেমে যে আর্নিং পার শেয়ার বা ই দেওয়া আছে 60 টাকা, ডিপি রেশিও দেওয়া আছে 40%, 60% এবং 100%, কে দেওয়া আছে 10%, আর ইকুয়াল দেওয়া আছে 20%। বলা হলো পি ইকুয়াল টু হার্ট। পি মিনস মার্কেট প্রাইস পার শেয়ার। এটা আমরা সমাধান করব ওয়াল্টার মডেলের আওতায়। ওয়াল্টার মডেলের সূত্র কি বা ফর্মুলা কি? সেটা হলো পি ইকুয়াল ডি প্লাস আর বাই কে ই মাইনাস ডি ডিভাইডেড বাই কে। লক্ষ্য করলে দেখতে পারো যেখানে আর এর মান দেওয়া আছে 20%, কে এর মান দেওয়া আছে 10%,
এবং ই এর মান দেওয়া আছে 60 টাকা। আমার লাগবে এখন ডি এর মান। ডি কি? ডি ফর ডিভিডেন্ড পার শেয়ার। কোম্পানি সবসময় ডিভিডেন্ড বা লভ্যাংশ প্রদান করে আর্নিং পার শেয়ারের উপর। আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে একটি কোম্পানির আর্নিং পার শেয়ার যে টাকাটা হয় সেটা পুরোটাই লভ্যাংশ হিসাবে প্রদান করে না। একটা অংশ লভ্যাংশ হিসেবে প্রদান করে দেয়, আর একটি অংশ ভবিষ্যতের প্রয়োজনে রিটেইন করে। এই কারণেই ডি সবসময় 100% নাও হতে পারে। এখানে দেওয়া আছে 40%, 60% এবং 100%। আমরা প্রথমে ডি যদি 40% দিয়ে বের করি তাহলে 60 টাকার 40% দ্যাট ইজ টাকা 24 আসে। এখন এই মানগুলো এখানে পুট আপ করলে আমরা পি এর মান পেয়ে যাব। ডি এ মান হলো 24, আর হলো 0.20, কে 0.10, ই হলো 60, ডি হলো 24 ডিভাইডেড 0.10। আমি ক্যালকুলেটরে তোমাদেরকে অ্যান্সার বের করে দেখাচ্ছি। আমার মার্কেট প্রাইস পার শেয়ার এখানে এসছে 960 টাকা। আমরা এখন যদি 60% ডি ধরি তাহলে দেখা যায় 60 টাকার 60% দ্যাট ইজ টাকা 36। তাহলে পি এর মান কত হয়? 36 প্লাস 0.2, 0.1, 60 মাইনাস 36 ডিভাইডেড বাই 0.1। এবার দেখি কত হয়। এবার হয় টাকা 840। এবার যদি পুরোটাই ডিপি রেশিও হয়, অর্থাৎ আর্নিং পার শেয়ারের পুরোটাই লভ্যাংশ হিসেবে প্রদান করে দেওয়া হয়, তাহলে ডি হয় নর্মালি 60 টাকার 100%। সবাই বুঝো যে 60 টাকার 100% অর্থাৎ 60 টাকায় হয়। তাহলে 60 টাকায় যদি লভ্যাংশ হিসেবে পে করে তাহলে কী দাঁড়ায়? ডি প্লাস আর বাই কে ই মাইনাস ডি ডিভাইডেড বাই কে। এখানে হয় টাকা 600। তোমরা খেয়াল করো, আমরা এখান থেকে একটা পরিপূর্ণ ধারণা পেতে পারি গ্রোয়িং কোম্পানির ক্ষেত্রে ডিপি রেশিও শেয়ার প্রতি বাজার মূল্যকে বা মার্কেট প্রাইস পার শেয়ারকে কীভাবে প্রভাবিত করছে বা ইফেক্ট ফেলছে। দেখো, যখন 40% ডিপি ডিক্লেয়ার করা হয়েছে তখন শেয়ার প্রতি বাজার মূল্য বা মার্কেট প্রাইস পার শেয়ার হয়েছে 960 টাকা। যখন বাড়ানো হলো 40 থেকে 60 করা হলো ডিপি রেশিও, শেয়ারের মূল্য কমে গেল, ডিক্রিজ করলো, অর্থাৎ 960 থেকে হলো 840। আরও ডিপি রেশিও বাড়িয়ে দেওয়া হলো, অর্থাৎ পুরোটাই ডিভিডেন্ড ডিক্লেয়ার করা হলো, তখন শেয়ারের মূল্য আরও কমে গিয়ে হলো 600 টাকা বা 600 টাকা। আমরা গ্রোয়িং কোম্পানির নেচার কী জানি? আমরা বলেছিলাম যে গ্রোয়িং কোম্পানি হলে লভ্যাংশ যত বেশি দেওয়া হয় শেয়ার প্রতি বাজার মূল্য তত কমে যায়, অর্থাৎ মার্কেট প্রাইস পার শেয়ার ডিক্রিজ করে। 40 থেকে 60-তে শেয়ার প্রতি বাজার মূল্য কমে গেল। যখন আরও লভ্যাংশ বাড়িয়ে দেওয়া হলো বা ডিপি রেশিও 100% করা হলো, শেয়ারের মূল্য আরও কমে গেল। তাহলে দেখা যাচ্ছে যে লভ্যাংশ সবচেয়ে বেশি দেওয়া হয়েছে, অর্থাৎ ডিপি রেশিও যখন 100% করা হলো, এই তিনটির মধ্যে কম্পেয়ার করলে দেখা যায় শেয়ারের মার্কেট প্রাইস সবচেয়ে কম হলো, অর্থাৎ লোয়েস্ট প্রাইস। মার্কেট প্রাইস পার শেয়ার হলো লোয়েস্ট। আমরা যদি বিষয়টিকে উল্টো করে দেখি তাহলে দেখা যায় গ্রোয়িং কোম্পানির ক্ষেত্রে লভ্যাংশ যত কম দেওয়া হয় শেয়ার প্রতি বাজার মূল্য বা মার্কেট প্রাইস তত বেড়ে যায়, বৃদ্ধি ঘটে, ইনক্রিজ করে। দেখো, যখন 100% ডিপি ডিক্লেয়ার করা হয়েছে তখন মার্কেট প্রাইস ছিল 600 টাকা। এবার কমিয়ে 60% করা হলো, শেয়ার প্রতি বাজার মূল্য বা মার্কেট প্রাইস কিন্তু এবার ইনক্রিজ করলো। ইনক্রিজ করে কত হলো? 840। ডিপি রেশিও আরও কমিয়ে দেওয়া হলো, 40% করা হলো। এবার শেয়ার প্রতি বাজার মূল্য আরও ইনক্রিজ করে হলো 960 টাকা। অর্থাৎ ডিপি রেশিও ক্রমান্বয়ে কমছে, মার্কেট প্রাইস পার শেয়ার ক্রমান্বয়ে বাড়ছে। এভাবে যদি 20% দেওয়া হয় দেখা যাবে শেয়ার প্রতি বাজার মূল্য আরও বেড়ে যাবে। ধরলাম এটাকে 1000 টাকা। যদি আরও কমিয়ে দেওয়া হয় 10%, হয়তো এটা হতে পারে 1200 টাকা সাপোজ। এভাবে যদি ডিপি রেশিও 0 করে দেওয়া হয়, অর্থাৎ লভ্যাংশ না দিয়ে পুরোটাই রিটেন করা হয়,
তাহলে দেখা যাবে শেয়ার প্রতি বাজার মূল্য বা মার্কেট প্রাইস পার শেয়ার আরও বেড়ে যাবে এবং সেটাই হবে ম্যাক্সিমাম প্রাইস পার শেয়ার অফ দ্য কোম্পানি। এখানে এবার লক্ষ্য করলে দেখা যায় যে 0% বা ডিপি রেশিও যখন 0 তখন মার্কেট প্রাইস সবচেয়ে বেশি, আর ডিপি রেশিও যখন সবচেয়ে বেশি 100% মার্কেট প্রাইস পার শেয়ার তখন সবচেয়ে কম। এই কারণে বলা হয়েছে যে গ্রোয়িং কোম্পানির ক্ষেত্রে ডিপি রেশিও যত বেশি দেওয়া হবে মার্কেট প্রাইস পার শেয়ার তত কমে যাবে, এবং ডিপি রেশিও যত কম হবে মার্কেট প্রাইস পার শেয়ার তত বেশি হবে, এবং ডিপি রেশিও যখন 0% হবে বা 0% হবে তখন মার্কেট প্রাইস পার শেয়ার হবে সবচেয়ে বেশি, হাইয়েস্ট প্রাইস ইন দ্য মার্কেট। এই কারণেই গ্রোয়িং কোম্পানির ক্ষেত্রে অপটিমাম ডিপি রেশিও বা কাম্য লভ্যাংশ অনুপাত বলা হয়েছিল যে হবে 0%। এখানে যদি কোয়েশ্চেন করা হয় এভাবে যে সাপোজ একটি কোম্পানি এ, সেটি হলো একটি গ্রোয়িং কোম্পানি, দ্যাট ইজ আর গ্রেটার দেন কে। তোমাদেরকে যদি কোয়েশ্চেন এভাবে করা হয়, ব্রিফ কোয়েশ্চেন, হোয়াট উইল বি দ্য অপটিমাম ডিপি রেশিও অফ দ্য কোম্পানি এ অ্যান্ড হোয়াই, ডিসকাস ইট। আমাদেরকে আনসার করতে হবে সিন্স দ্য গিভেন কোম্পানি এ ইজ আ গ্রোয়িং কোম্পানি বিকজ আর গ্রেটার দেন কে, therefore the optimum DP ratio must be 0%. কেন 0%? Because in 0% DP ratio the market price per share of the company will be maximum. ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারছি, এটা বাংলায় বলে এরকম হয় যে যেহেতু এই কোম্পানিটি একটি গ্রোয়িং কোম্পানি এবং এর আর গ্রেটার দেন কে, অর্থাৎ আর এর মান কে চেয়ে বেশি বা বড়, সেই কারণে এই কোম্পানির অপটিমাম বা কাম্য লভ্যাংশ হবে 0%, অবশ্যই হবে 0%, এবং এই কোম্পানির ক্ষেত্রে 0% লভ্যাংশ ঘোষণা করলে বাজারে শেয়ার প্রতি মূল্য হবে সবচেয়ে বেশি। আমি আশা করছি যে গ্রোয়িং কোম্পানি সম্বন্ধে তোমাদের ধারণা মোটামুটি ক্লিয়ার হয়েছে, এবং তোমরা যদি আমার আগের ক্লাসটি একবার রিভিউ করে নাও তারপরে এই ম্যাথটি সলিউশন করো তাহলে পরিষ্কার ধারণা পাবে, এবং যে কমেন্ট করা হয়েছে বা যে ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া হয়েছে তার সঙ্গে ম্যাথটি হুবহু মিল করে কিনা বা মিলে যায় কিনা সেটা তোমরা লক্ষ্য করতে পারবে। তো আপাতত আজকে এই পর্যন্তই থাক। আবার আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে দেখাবো যে নর্মাল গ্রোয়িংয়ের ক্ষেত্রে শেয়ার প্রতি লভ্যাংশ শেয়ারের বাজার মূল্যকে কীভাবে প্রভাবিত করে না করে না, এবং অ্যাট দ্য সেম টাইম ডিক্লাইনিং কোম্পানির ক্ষেত্রেও কী ইফেক্ট হয় সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থাকো। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল।